হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 4 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ইংল্যান্ডের ধর্ম সংস্কার ও রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ও রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। কি করে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। ষোড়শ শতাব্দী ইউরোপে যখন প্রোটেস্টান্টবাদ নতুন দিগন্ত উন্মোচন করেছিল, ইংল্যান্ডেও তার ঢেউ আছড়ে পড়েছিল এক স্বতন্ত্র রূপে। জার্মানিতে মার্টিন লুথার বা সুইজারল্যান্ডে জন ক্যালভিনের ধর্মতাত্ত্বিক মতবাদ যেমন ধর্মীয় সংস্কারের ভিত্তি স্থাপন করেছিল, ইংল্যান্ডে সেই সংস্কারের মূল চালিকা শক্তি ছিল রাজা অষ্টম হেনরি। পোপের আধিপত্য থেকে মুক্তি এবং রাজকীয় ক্ষমতার সুদৃঢ়করণ ছিল ইংরেজ ধর্ম সংস্কারের প্রধান লক্ষ্য, যা পরবর্তীতে দেশের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন আনে। এবার প্রথম পয়েন্ট এখানে আছে, দেখো, ধর্ম সংস্কারের প্রেক্ষাপট ও অষ্টম হেনরির ভূমিকা। ইংল্যান্ডের ধর্ম সংস্কারের সূচনা হয় মূলত অষ্টম হেনরির ব্যক্তিগত প্রয়োজনে। তিনি তার প্রথম স্ত্রী আরাগনের ক্যাথরিনকে তালাক দিয়ে ক্যাথরিনকে তালাক দিল। তারপরে কি হলো দেখো, অ্যান বোলেনকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু পোপ সপ্তম ক্লিমেন্ট এই বিবাহের সম্মতি দেয়নি। পোপের এই অস্বীকৃতি হেনরিকে পোপের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার সুযোগ করে দেয়। ফলস্বরূপ 1534 খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইন প্রণীত হয়, যার মাধ্যমে অষ্টম হেনরি নিজেকে ইংল্যান্ডের চার্চের সর্বোচ্চ প্রধান ঘোষণা করেন। এর মধ্যে দিয়ে ইংল্যান্ড পোপের কর্তৃত্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়, এক স্বাধীন অ্যাংলিকান চার্চের জন্ম দেয়। এবারে পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এবার বাকি অংশটুকু দেখে নাও অ্যান্সারের। দেখো, রাষ্ট্রের এই যুগান্তকারী পদক্ষেপের তাৎক্ষণিক ফলস্বরূপ গির্জার বিশাল সম্পদ বাজেয়াপ্ত করা হয় এবং তা রাজকোষে জমা পড়ে। এটি কেবল রাজার আর্থিক ভিত্তিকে শক্তিশালী করেনি, বরং নতুন এক অভিজাত শ্রেণীর জন্ম দিয়েছিল, যারা রাজার প্রতি অনুগত ছিল, কারণ তারা গির্জার সম্পত্তি থেকে লাভবান হয়েছিল। এই ঘটনা রাজতন্ত্রের ক্ষমতাকে অভাবনীয় উচ্চতায় পৌঁছে দেয় এবং রাষ্ট্রের সার্বভৌমত্বকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে। এবার তারপরে কি আছে দেখো, পরবর্তী রাজাদের ভূমিকা ও ধর্মীয় পরিবর্তন। অষ্টম হেনরির মৃত্যুর পরে তার উত্তরাধিকারীরা ধর্ম সংস্কারের প্রক্রিয়াকে ভিন্ন পথে চালিত করেন। তার পুত্র ষষ্ঠ এডওয়ার্ডের শাসন আমলে প্রোটেস্ট্যান্ট মতবাদ ইংল্যান্ডের আরও গভীরে প্রবেশ করে। এই সময় বুক অফ কমন পেয়ার্স প্রবর্তিত হয় এবং ক্যাথলিক ধর্মীয় রীতিনীতি বর্জন করা হয়। তবে তার সৎ বোন প্রথম মেরির শাসন আমলে ক্যাথলিক ধর্মের পুনরুত্থানের ব্যর্থ চেষ্টা হয়। মেরি প্রোটেস্ট্যান্টদের ওপর ব্যাপক নিপীড়ন চালায়, যার জন্য তিনি ব্লাডি মেরি নামে পরিচিতি লাভ করে। মেরির মৃত্যুর পর প্রথম এলিজাবেথ সিংহাসনে আরোহণ করেন এবং ইংল্যান্ডের ধর্মীয় স্থিতিশীলতা ফিরিয়ে আনার এক দূরদর্শী পদক্ষেপ নেন। তিনি এলিজাবেথের সেটেলমেন্ট প্রবর্তন করেন এবং যা প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক মতবাদের মধ্যে এক ধরনের ভারসাম্য প্রতিষ্ঠা করে। এই ব্যবস্থার মাধ্যমে অ্যাংলিকান চার্চের ধর্মীয় মতবাদ প্রোটেস্ট্যান্ট হলেও কিছু ক্যাথলিক রীতিনীতি ও প্রথা বজায় রাখা হয়েছিল। এলিজাবেথের শাসনকালে রাষ্ট্র ধর্মকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ধর্মীয় বিভেদ কঠোর হাতে দমন করা হয়, যা জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সহায়ক হয়। এবার পরের পয়েন্ট হচ্ছে ধর্ম সংস্কারের ফলাফল ও রাষ্ট্রের ওপর প্রভাব। এই পয়েন্টটা বোঝো। ইংল্যান্ডের
ধর্ম সংস্কারের ফলে রাষ্ট্রের ক্ষমতা অভাবনীয়ভাবে বৃদ্ধি পায়। পোপের কর্তৃত্বের অবসান হওয়ায় রাজা কেবল রাজনৈতিক প্রধানই নয়, ধর্মীয় ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিষ্ঠিত হন। এই বলছে এটি রাষ্ট্রকে জনগণের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করে। গির্জার সম্পদ বাজেয়াপ্ত হওয়ায় রাষ্ট্রের আর্থিক ভিত্তি যেমন মজবুত হয়, তেমনি নতুন ভূমি মালিক শ্রেণীর উত্থান ঘটে, যারা রাজতন্ত্রের প্রতি অনুগত ছিল। ধর্মীয় ঐক্যের অভাবে মাঝে মাঝে বিদ্রোহের জন্ম দিলেও দীর্ঘমেয়াদে এটি এক শক্তিশালী জাতীয় পরিচয়ের ভিত্তি স্থাপন করে। এছাড়া এই সময় পার্লামেন্টের ক্ষমতাও পরোক্ষভাবে বৃদ্ধি পায়, কারণ রাজাকে ধর্মীয় আইন প্রণয়নের জন্য পার্লামেন্টের সমর্থন নিতে হয়েছিল। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, ইংল্যান্ডের ধর্ম সংস্কার কেবল একটি ধর্মীয় আন্দোলনই ছিল না, এটি ছিল রাষ্ট্রের ক্ষমতা সংহত করার একটি সুদূর প্রসারী প্রক্রিয়া। রাজতন্ত্র পোপের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে নিজেদের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করে এবং ধর্মীয় বিষয়ে চূড়ান্ত কর্তৃত্ব লাভ করে। এই সংস্কার ইংল্যান্ডের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনে গভীর ও স্থায়ী প্রভাব ফেলেছে। এর ফলস্বরূপ একটি স্বাধীন অ্যাংলিকান চার্চের জন্ম হয় এবং আধুনিক ইংল্যান্ডের জাতীয় ও রাষ্ট্রীয় ভিত্তি স্থাপিত হয়, যা পরবর্তীতে ইংল্যান্ডকে ইউরোপের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত করে। এই ছিল তোমাদের আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।